ঈদ মোবারক। শুরু হলো সব খবর যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফয়সাল তিতুমের। লম্বা ছুটিতে সারা দেশে ঈদ আনন্দে মেতেছে মানুষ। ঘুরে বেড়াচ্ছেন নানা পর্যটন স্থান আর বিনোদন কেন্দ্রগুলোতে। আমরা সারা দেশে আমাদের সহকর্মীদের কাছ থেকে জানবো এই ঈদ আনন্দের খবর। প্রথমে যাচ্ছি নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহারে। সেখানে আছেন আমাদের সহকর্মী শফিক ছোটন। ছোটন, এখন বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যা, নিশ্চয়ই দর্শনার্থীদের ভিড় এখন আরো বেশি হবার কথা। কেমন দেখছেন দর্শনার্থীদের আনাগোনা? তিতুমির, ঈদ মুবারক। আজকের এই পাহাড়পুর বৌদ্ধবিহারে আসলে দর্শনার্থীর ঢল নেমেছে। সকাল থেকেই আমরা দেখছি যে দর্শনার্থী আসতে শুরু করেছে এবং দুপুরের পর থেকে একেবারে জমজমাট অবস্থা। পরিবার পরিজন নিয়ে দর্শনার্থীরা এখানে কিন্তু ভিড় জমাচ্ছেন। ঈদের আনন্দকে আরও স্মৃতিমুখর, আরও আনন্দঘন করতে বিভিন্ন এলাকা থেকে মানুষ ছুটে এসেছেন এবং এই মুহূর্তে আসলে সন্ধ্যা প্রায়, তারপরেও কিন্তু বিহার এলাকায় অসংখ্য দর্শনার্থী দেশের নানা প্রান্ত থেকে এখানে এসেছেন। নারী, পুরুষ, শিশু সব বয়সের মানুষ এখানে এসে ভিড় করেছেন এবং এই যে ঐতিহাসিক একটি নিদর্শন, সেটি যেমন দেখবার জন্য একই সাথে সবুজ প্রকৃতি, খোলা আকাশের নিচে খোলামেলা পরিবেশে পরিজনদের নিয়ে ঘুরে ফেরে যে ঈদের আনন্দটুকু আরও রঙিন করে তোলা, সেটির জন্যই কিন্তু আসলে মূলত ছুটে এসেছেন মানুষ। আমি দর্শনার্থীদের সঙ্গে কথা বলেছি। তারা কিন্তু এইবারের ঈদের আনন্দ আসলে অন্যরকম বলা চলে, কেননা তারা বলছেন যে আকাশ ভালো, কোনো বৃষ্টি নেই, আজকে গরমের রোদেও তাপমাত্রা নাই, যার কারণেই মানুষ কিন্তু বেশ স্বস্তিতে ঈদের যে ঘোরাফেরা সেটি করে নিচ্ছে। জানিয়ে রাখি যে প্রতিটি মানুষেরই আসলে ঈদের বিভিন্ন পরিকল্পনা থাকে। সেই পরিকল্পনার অংশ হিসেবে যাদের পরিকল্পনায় এই পাহাড়পুর বৌদ্ধবিহার দর্শনের আসলে কথা ছিল, তারা কিন্তু মিস করেননি আজকে। গতকাল ঈদের দিন ছিল, গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, বিকেলের দিকে মানুষ কম বেরোতে পেরেছে। আজকে কিন্তু আসলে মানুষ বের হয়েছে এবং উৎসব মুখর পরিবেশে আনন্দ স্মৃতিমুখর করবার রাখার জন্য কিন্তু মানুষ এখানে এসে ভিড় করেছে। এই মুহূর্তে আসলে সন্ধ্যাবেলা বাড়ি ফেরবার পালা, কিন্তু তারপরেও আমরা দেখছি বিহার এলাকায় অসংখ্য দর্শনার্থী এখনও রয়েছে। একেবারে উৎসব মুখর পরিবেশে মানুষ ঘোরাফেরা করছে। সব মিলে আসলে অন্যান্য দর্শনীয় যেসব স্থান রয়েছে নওগাঁর, সেগুলোতেও কিন্তু আমরা খোঁজ নিয়ে দেখেছি ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মানুষ কিন্তু এই ঈদ উদযাপন করছে এবং দর্শনীয় স্থানগুলো, বিনোদন কেন্দ্রগুলোতে কিন্তু। শফিক ছোটন, আপনার মাধ্যমে আমরাও দেখলাম কি চমৎকার সবুজ এই ঐতিহাসিক এলাকায়। ঈদের শুভেচ্ছা আপনাকে, ধন্যবাদ। নগর পাহাড়পুরে দর্শনার্থীদের ভিড় দেখছিলাম। এবারে যাব আমরা বন্দরনগরী চট্টগ্রামে। সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী জোবায়ের রিফাত। রিফাত, প্রথমে আপনাকে ঈদ মোবারক। এবং পর্যটন কেন্দ্রগুলোর আপনি আসলে কোথায় আছেন একটু জানাবেন এবং কেমন ভিড়? যদিও আমি দেখতে পাচ্ছি অনেক ভিড়, একটু বিস্তারিত বলবেন চট্টগ্রামে ঈদের আমেজ কেমন? তিতুমির, আপনাকে ঈদ মোবারক। আমি এই মুহূর্তে আছি বন্দরনগরী চট্টগ্রামের সবচেয়ে জনপ্রিয় যে বিনোদন স্পট, সেই বিনোদন স্পট অর্থাৎ ফয়েজ লেকে এই মুহূর্তে রয়েছি। ফয়েজ লেকে যেটি হয়েছে, আমরা সকাল থেকে এই জায়গাটিতে এসেছি। আমরা একেবারে পর্যটকের যে উপচে পড়া ভিড় সেটি দেখতে পাচ্ছি। এই মুহূর্তে একেবারে সন্ধ্যার শেষ প্রান্তটি। সারাদিন আসলে ওয়াটার পার্কে মানুষ একেবারে হুলস্থুল করে দাপিয়ে বেরিয়েছে। একেবারে স্বজন পরিজন নিয়ে চট্টগ্রামের এই বিনোদন স্পটটিতে মূলত ঈদের যে সময়টা, সেই সময়টাতে বেশ মানুষের ভিড় থাকে, অর্থাৎ দর্শনার্থী, পর্যটক সবার আসলে ভিড় থাকে। আপনি ক্যামেরা ফ্রেমে যে রাইডটি দেখতে পাচ্ছেন, এটি চট্টগ্রামের ফয়েজ লেকের রাইডগুলোর মধ্যে সবচেয়ে অন্যতম একটি রাইড। সেটি হলো টর্নেডো 360। অর্থাৎ আপনি এই রাইডটিতে মূলত ওঠার পর একেবারে মগজতলায় যে ঘুরপাক, সেটি আসলে খেতে পারে সবাই, বড় ছোট থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক সব ধরনের মানুষের জন্য এটি প্রযোজ্য এবং সবাই বেশ হেসে খেলে ঈদের যে আনন্দ, সেই আনন্দ এই রাইডটিতে চড়ে উপভোগ করছেন আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও এই জায়গাটি অর্থাৎ ফয়েজ লেকে ফ্যারিস হুইল, অ্যাপোলো ফ্লাইট ইত্যাদি রাইডগুলো বেশ জনপ্রিয়তা পাচ্ছে এবারের ঈদকে কেন্দ্র করে। আপনি জানেন যে মানুষ ঈদের প্রথম দিন তাদের আত্মীয় স্বজনের বাড়িতে ঘুরে বেড়ানো এবং ঈদ সালামি আদান প্রদানের যে পর্ব, সেটি শেষ করার পর শহরের যে বিনোদন স্পটগুলো থাকে, সেই বিনোদন স্পটগুলোতে বেশ ঘুরে বেড়াই এবং তারই ধারাবাহিকতায় চট্টগ্রামের ফয়েজ লেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মানুষের উপচে পড়া ভিড় এবং সেটি যত সন্ধ্যা গড়াবে আরও বাড়তে পারে বলে আমরা আশা করছি। তো সব মিলিয়ে চট্টগ্রামের বিনোদন স্পটগুলো থেকে অর্থাৎ ফয়েজ লেক থেকে এই ছিল আমাদের কাছে যে মানুষের যে ঘুরে বেড়ানো, দর্শনার্থীদের। রিফাত, আপনি নিজে নিশ্চয়ই দু একটা রাইডে উঠতে চান বা উঠেছেন কিনা সেটাও আমাদের জানাবেন পরে। চট্টগ্রাম থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী জোবায়ের রিফাত।
দেখছিলাম ঢাকার বাইরের দর্শনার্থী কেন্দ্রগুলোতে পর্যটকদের ভিড়। এবারে রাজধানীর ঈদ বিনোদন কেন্দ্রগুলোর কি অবস্থা সেটা জানবো। আমাদের যমুনা ফিউচার পার্ক থেকে এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মী হাসান মিসবাহ। সরাসরি যাচ্ছি তার কাছে। মিসবাহ, ঈদ মোবারক আপনাকে। যমুনা ফিউচার পার্কে আসলে অনেকে এখন ঈদের সিনেমা সহ নানান বিনোদনের জন্য আসছেন, সেখানে কেমন ভিড় দেখছেন এবং নতুন কি কি ঈদ বিনোদন আছে একটু জানাবেন। আপনাকে ঈদ মোবারক। যমুনা ফিউচার পার্কে একেবারে জমজমাট ঈদ আয়োজন করা হয়েছে। এখানে অনেকগুলো রাইড আছে। বিকেল থেকে অনেক শিশু কিশোর তাদের অভিভাবক সহ এখানে চলে এসেছেন। এখানে অনেকগুলো আয়োজন আছে, তার মধ্যে মোট রাইড আছে 12টি এবং 157টি গেমের ব্যবস্থা করা হয়েছে যমুনা ফিউচার পার্কের ফিউচার ওয়ার্ল্ডে। এখানে এসে শিশু কিশোরদের এক অন্যরকম ভালো লাগা তৈরি হচ্ছে, কারণ যে রাইডগুলো তৈরি হয়েছে, যে রাইডগুলো এখানে তৈরি করা হয়েছে সেগুলো আসলে ঢাকা শহরের অন্য জায়গায় এক ছাদের নিচে এত বড় পরিসরে কোনো আয়োজন নেই। আমরা এসে দেখছি যে অনেক অভিভাবক ডাইনোসরের পিঠে চড়ে ঘুরে বেড়াচ্ছেন, কেউ কেউ আবার ফ্যামিলি ট্রেনে করে যমুনা ফিউচার ওয়ার্ল্ডের আশপাশটা ঘুরছেন। পাশাপাশি অনেকগুলো পাশে দেখছি আমরা সুপার সুইং একটি রাইড, সেটিতে করে শিশু কিশোর এবং তাদের অভিভাবকরাও ঘুরছেন। পাশাপাশি এখানে পাপেট শোর আয়োজন করা হয়েছে, একটু আগে শেষ হয়েছে ম্যাজিক শো। অনেকগুলো ম্যাজিক এখানে দেখানো হয়েছে। অনেক অভিভাবক তাদের সন্তান নিয়ে সেটি আসলে দারুণভাবে উপভোগ করেছেন। অর্থাৎ যমুনা ফিউচার পার্কে একসঙ্গে অনেকগুলো আয়োজন রাখা হয়েছে, যেটি আসলে রাজধানী ঢাকার আর কোথাও এক ছাদের নিচে এত বড় আয়োজন করা হয়নি বলা চলে। বা ঢাকা শহরে সবচেয়ে বড় ঈদ আয়োজন এবং ঈদ বিনোদন আনন্দের সবচেয়ে বড় আয়োজন আসলে যমুনা ফিউচার পার্কের ফিউচার ওয়ার্ল্ডে করা হয়েছে। অসংখ্য ধন্যবাদ হাসান মিসবাহ, যমুনা ফিউচার পার্ক থেকে জানাচ্ছিলেন আমাদের ঈদ ঘিরে সেখানে দর্শনার্থীদের নানান খবর। চলছে ঈদের দ্বিতীয় দিন, আর আজও জাতীয় চিড়িয়াখানায় লাখো মানুষের ঢল। বাঘ, ভাল্লুক, বানর, জলহস্তিদের কাণ্ড কারখানা দেখে আনন্দে আত্মহারা সবাই। শিশুদের উচ্ছ্বাস তো আছেই, এখানকার প্রকৃতির মাঝে হারিয়ে গেছেন বড়রাও। উৎসবের আনন্দ যেন পুরো চিড়িয়াখানা জুড়ে। আরিফুর রহমান সবুজ জানাচ্ছেন এই আনন্দ উৎসবের পুরোটা। যাদের ঈদ কেটেছে ইট পাথরের এই নগরে, দীর্ঘ এই ছুটিতে একটু স্বস্তি আর বিনোদনের জন্য তাদের প্রত্যেকের গন্তব্য যেন মিরপুরের জাতীয় চিড়িয়াখানা। মায়ের হাত ধরে বড় সন্তান আর বাবার কোলে ছোট্ট শিশু, সবার চোখে মুখে উচ্ছ্বাস, ঈদের আনন্দ। শুধু শিশুদের নিয়েই নয়, কেউ গেছেন পুরো পরিবার সহ, ঘুরেছেন প্রাণীদের এক খাঁচা থেকে আরেক খাঁচায়। দীর্ঘ একটা ছুটি আর বাচ্চাদেরকে বিভিন্ন প্রাণীর সাথে পরিচয় করানো, দেশের একটা জাতীয় উদ্যানে আসা, এটা একটা অন্যরকম অনুভূতি। পরিবার নিয়ে আসার জন্য চিড়িয়াখানা খুবই ভালো মনে হচ্ছে, কারণ হচ্ছে আগে থেকে অনেক পরিষ্কার হয়েছে, সুন্দর হচ্ছে পরিবেশটা। আসছি নাতিরে বিভিন্ন প্রাণীর সম্বন্ধে আইডিয়া দেবো, কোনটা কোন প্রাণী তার নাম শিখাবো। তবে বরাবরের মতো শিশুদের আগ্রহ বনের রাজা সিংহ আর বাঘ মামার খাঁচা ঘিরে। বাঘ, সিংহ, আমি সিংহ দেখছি, আমার অনেক ভালো লাগছে। আমি প্রথম দেখছি এমন বাঘটা। আচ্ছা, কি করছিস? আমার চাও সুন্দর। ভালো দেখছি, ভালোই লাগছে। তারপরে সিংহ, বাঘ এগুলো দেখছি। বইয়ের পাতার ভোদরু নাচন এবার বাস্তবে ধরা দিল চিড়িয়াখানায় এসে। দীর্ঘ গলায় জিরাফের কলা খাওয়ার দৃশ্য আর জলহস্তির জলকেলি বাড়তি আনন্দ দিচ্ছে দর্শনার্থীদের। এখানে আমি জিরাফ দেখলাম, অনেক ভালো লাগলো। আর আমার ওই জিরাফকে খাওয়ানোটা অনেক ভালো লেগেছে। অনেক ভালো লাগছে, এতদিন তো শুধু দেখলাম ভিডিওতে, আজকে সামনাসামনি দেখতে পেরে অনেক ভালো লাগছে। ভালো লাগছে, এখানে নতুন নতুন প্রাণীদের সাথে দেখা হচ্ছে, রিয়েল লাইফে দেখা যাচ্ছে, তাই একজনের সাথে ছবিও তোলা যাচ্ছে, এর জন্য আর কি ঘুরতে আসি। এই জায়গা অনেক ভালো লেগেছে, এখানে পশু পাখি দেখতে অনেক মজা লেগেছে। কেবল খাঁচাবন্দি বন্য প্রাণী নয়, এখানকার উন্মুক্ত প্রকৃতিও টানছে বিনোদন প্রেমীদের। খাঁচায় বন্দি পাখিদের কিচিরমিচির শব্দে প্রকৃতির মাঝে হারিয়ে যান ঘুরতে আসা মানুষ। অনেকদিন পরে আসছি বাচ্চাকে নিয়ে, ভালো লাগছে, অনেক ভালো লাগছে। বাচ্চাদের জন্য যে ভালো লাগাটা আছে, আমাদের জন্য না থাকে স্বভাবতই। হুট করে এই সিদ্ধান্ত নেওয়া হলো যে বাচ্চাদেরকে একটু চিড়িয়াখানায় ঘোরাতে নিয়ে আসি। অনুভূতি তো অনেক ভালো লাগছে।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে লাখো মানুষের সমাগম হয়েছে দ্বিতীয় দিনেও এত মানুষের ভিড় সামলাতে হিমশিম খেতে হয় তাদের। অব্যবস্থাপনা নিয়েও অভিযোগ করেছেন কেউ কেউ। ইট পাথরের এই ব্যস্ত নগরে এক চিলতে সবুজ ছায়া সুনিবিড় এমন প্রকৃতির ছোঁয়া আর বন্যপ্রাণীদের সান্নিধ্য ঈদ আনন্দকে দিয়েছে পূর্ণতা। যান্ত্রিকতা ভুলে প্রাণ প্রকৃতির এই পাঠশালায় মানুষ যেন নতুন করে চিনে নিচ্ছে প্রকৃতি আর প্রাণকে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। ঈদের ছুটিতে বিনোদন নিতে জিয়া উদ্যানে উপচে পড়া ভিড়। এছাড়াও রাজধানীর পরিচিত সব দর্শনীয় স্থানগুলোতেও রয়েছে রাজধানীবাসীর ব্যাপক সমাগম। অবশ্য ঢাকায় পর্যাপ্ত বিনোদন স্পট না থাকার আক্ষেপ ছিল অনেকের মাঝে। লেকপাড়ে এমন উদাস সুরে গাইছেন বাউল জুলহাস, দিচ্ছেন ঘুরতে আসা মানুষকে ঈদের বাড়তি আনন্দ। বন্ধ থাকে, সবাই একসাথে আড্ডা দেওয়া হয়, একসাথে ঘুরতে যাওয়া হয়, সবার সাথে দেখা সাক্ষাৎ হয়। আমরা তো সরকারি জব করি, এখন দেখা যায় যে আমরা পরিবারকে সময় দিতে পারি না। আব্বু আম্মু ছুটি পেয়েছে, তো এই আনন্দে ঘোরা হচ্ছে আর কি। ব্যস্ত জীবন কাটাচ্ছি, কেউ চাকরিজীবী, কেউ হচ্ছে পড়াশোনা, তো সময় সুযোগ হয় না। এখন ঈদের ছুটিতে সবাই মিলে, ঈদ মানেই আনন্দ। লেক আর বিস্তৃত উদ্যানের খোলা পরিসরে ভিড় জমিয়েছেন নানা শ্রেণী পেশার মানুষ। শিশুদের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস দেখার মতো ঈদের এমন উচ্ছ্বাস যদি আজীবন থাকতো, এমন কথাই বোধহয় তারা বলতে চান, কিন্তু সেটি তো হয় না। দিন শেষে আবারও সেই কর্মব্যস্ত জীবনে ফিরে যেতে হয় তাদের বাবা মাদেরকেও, তাদেরও ফিরতে হয় স্কুলে। সকাল থেকে নারী, পুরুষ, শিশু কিংবা বৃদ্ধ সবার পদচারণায় মুখর হয়ে ওঠে জিয়া উদ্যান ও এর আশপাশের এলাকা। উদ্যানের সবুজ গালিচায় বাচ্চাদের সঙ্গে আনন্দে মেতে ওঠেন বড়রাও। এইখানে আসার পরে যে আমরা আসলে যান্ত্রিক নগরীতে আছি এটা ফিল করতেছি না। এই যে এখন যে মিষ্টি বাতাস, আমার মনে হয় ঢাকার বাইরে কোথায় আছে। স্কুলে তো থাকা হয় সারাদিন, ঈদের ছুটিতে ঘুরতে আসা। আমরা বিজি থাকি, কর্মস্থলে থাকি, আমাদেরও ছুটি হয় না। আমরা একটু সময় পেলে আসি, ঘোরার জন্য চেষ্টা করি। নব থিয়েটারের সামনে এসে মন খারাপ করে ফিরে যাচ্ছেন সবাই। কোনো নোটিশ ছাড়াই গতকাল থেকে বন্ধ অন্যতম এই বিনোদন স্পটটি। বন্ধ ঈদের ছুটি, ঈদের খুলবো কবে? আগামীকাল 10:30 থেকে। তবে সেই আক্ষেপ থাকছে না কয়েক কদম এগিয়ে সামরিক জাদুঘরের দেখা পেয়ে। এখানে সাধারণ মানুষের ভিড় বেশ, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে কাটছেন টিকিট। এদিকে রাজধানীর অন্যান্য ছোট ছোট পার্কেও প্রিয়জনের সাথে ঘুরে বেরিয়েছেন নগরবাসী। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। ঈদ ঘিরে এবারে বিষাদের খবর। 2 গেটম্যানের চরম দায়িত্ব অবহেলায় কুমিল্লায় বাস ট্রেন সংঘর্ষে প্রাণ ঝরেছে নারী, শিশুসহ 12 জনের। আহত 10 জন চিকিৎসা নিয়েছেন হাসপাতালে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটিকে প্রায় 1 কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে যায় ট্রেনটি। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে 2টি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন এবং রেলওয়ে বিভাগ। দায়িত্ব অবহেলার দায়ে 2 গেটম্যানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। নিহতদের পরিবারকে 1 লাখ টাকা করে সহায়তার আশ্বাস দিয়েছে রেল প্রতিমন্ত্রী। রাত 2:45 বিকট শব্দে ঘুম ভাঙে ঈদে ঘরমুখো ট্রেন যাত্রীদের। কিছু বুঝে ওঠার আগেই চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা মামুন স্পেশাল নামের যাত্রীবাহী বাসটিকে অন্তত 1 কিলোমিটার দূরে নিয়ে গিয়ে থামে ঢাকা মেল ট্রেন। এই ঘটনায় বাসে থাকা যাত্রীদের মধ্যে 12 জনের মৃত্যু হয়, আহত হয় অন্তত 10 জন। 2 নারী ও 3 শিশু সহ 12 জনের প্রাণহানির ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজন হারানো পরিবারগুলোর আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ। দেখে যে ট্রেনে টেনে নিয়ে আসছে অনেক দূর, প্রায় 1 কিলোর মতো। তখন চেঞ্জ ফিরে আসলে তখন দেখে যে সামনের পাশে একবারে সে দুবড়ে মুচড়ে একাকার হয়ে গেছে। এর আগেও এই রেল ক্রসিংয়ে ঘটেছে একাধিক দুর্ঘটনা। স্থানীয়দের অভিযোগ, নিরাপত্তা ব্যবস্থা দুর্বল থাকলেও তা নিয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আর সেই অবহেলার খেসারতি দিতে হলো নিরীহ যাত্রীদের। যখন ওই গাড়িতে আপনার শব্দ হলো, ওখানে সব মানুষ শুধু আল্লাহ আল্লাহ করতেছে। ওই মোড়ে আপনার ওই যে লাইনম্যান যে রেলের ইয়েটা ফালাবে, ঠিক আছে, ওটা আপনি ফালাই নাই, উনি ঘুমাইতেছিল হয়তো বা, পুরোটা দায়ী হয়েছে উনি। আমরা ট্রেনিতে রানি ট্রেনে ফালাই নামছি, নামার পরে দেখলাম বাসটার সামনে। দুর্ঘটনার পরপরই 999-এ ফোন পেয়ে দ্রুত উদ্ধার কাজে নামে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। আহতদের উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে। রোগীগুলো আসা শুরু করে অ্যারাউন্ড 4টা নাগাদ।
তো তখন অন স্পট আমরা যে রোগীগুলা দেখতে পাই এর মধ্যে প্রায় টোটাল 12 জন আমরা নিহত পাই অন স্পটেই। আমাদের স্পট মানে ডেথ আছে ব্রড ডেথ আছে 12 জন। বাসটা হলো মামুন পরিবহন, এটা সাফাইনবাবগঞ্জ নোয়াখালীর উদ্দেশ্যে যাচ্ছে, এই আমাদের বিশ্ব রোডের মেইন রোডের মুখোমুখি, এবং ট্রেনটা হলো ঢাকা মেল কিন্তু চট্টগ্রাম থেকে ঢাকামুখী, ঠিক আছে। যেভাবে রাস্তা প্লাস ক্রসিং হয়েছে, আমার যতটুকু ধারণা খুব দ্রুত কি ট্রেনটা যাচ্ছে। এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে ও জেলা প্রশাসন। তদন্ত কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রেলওয়ে যিনি কর্মকর্তা রয়েছেন আমাদের ঊর্ধ্বতন মিনিস্ট্রিতে, তাদেরকে জানানো হয়েছে, তারা সেখান থেকে এটি খোঁজ খবর নেওয়ার জন্য তাদের তদন্ত কমিটি গঠন করেছে। 2 জন গার্ডের অবহেলার কারণে এই ঘটনাটি ঘটেছে, তাদেরকে বরখাস্ত করা হয়েছে। আমরা যেখানে রেল ক্রসিং আছে সেখানে আমরা আন্ডারপাস অথবা ওভারপাস করার একটা চিন্তাভাবনা আছে। আরেকটা হচ্ছে যে অটোমেটিক আমরা যে ব্যারিয়ারগুলি রয়েছে সেগুলিকে অটোমেটিক সিস্টেম করা যায়। সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্থানীয়দের। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ রেল ক্রসিংগুলোতে দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করারও দাবি জানান তারা। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। এদিকে ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 3 জন, আহত হয়েছেন 5 জন। ভোররাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী রামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় চট্টগ্রাম অভিমুখী একটি লেন মেরামতের কাজ চলছিল। এই সময় এই রাস্তা দিয়ে একটি অ্যাম্বুলেন্স ধীর গতিতে পার হওয়ার সময় শ্যামলী পরিবহনের একটি বাস অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয়। এই ঘটনায় বাস এবং অ্যাম্বুলেন্স চালকের কথা কাটাকাটি শুরু হলে সড়কে যানবাহনের জটলা তৈরি হয়। একই সময় বেপরোয়া গতিতে আসা দোয়েল পরিবহনের একটি বাস জটলার মধ্যে ঢুকে গেলে এক মোটরসাইকেল আরোহী, দোয়েল পরিবহনের সুপারভাইজার ও বাসের এক যাত্রী নিহত হন। আহত হন 5 জন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয় পুলিশ। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে, তবে পালিয়েছে চালক ও হেলপার। এদিকে কিশোরগঞ্জের কুলিয়ারচরে পিকআপ ভ্যান চাপায় মারা গেছেন 2 মোটরসাইকেল আরোহী। অন্যদিকে হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া থেকে সড়ক দুর্ঘটনায় নিহত 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায় সকালে ঢাকা সিলেট মহাসড়কে ঢাকামুখী লেনে একটি ডিআই পিকআপ সড়কের পাশের খালে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে 999-এর মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায় হাইওয়ে পুলিশ। উদ্ধারের পর পিকআপটির ডান দিকের কিছু অংশ দোমড়ানো মোচড়ানো অবস্থায় পাওয়া যায়। এছাড়া কেবিনের ভেতর থেকে এক কিশোর সহ 4 জনের মরদেহ উদ্ধার করে পুলিশ। ডিআই পিকআপটিতে গৃহস্থালীর মালামাল ভর্তি ছিল। ধারণা করা হচ্ছে অন্য কোনো গাড়ির ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় পিকআপটি। এ বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। অন্যদিকে বান্দরবানে পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে অন্তত 30 জন যাত্রী আহত হয়েছেন। এছাড়া কক্সবাজারের টেকনাফে জিপের ধাক্কায় প্রাণ গেছে এক মোটরসাইকেল আরোহীর। কুমিল্লায় রেল ক্রসিংয়ে বাসের সঙ্গে ট্রেনের হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে হবিগঞ্জ, ফেনী, জামালপুর সহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনাতেও শোক জানিয়েছেন তিনি। এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, ঈদের আনন্দঘন সময়ে এই ধরনের দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। আহতদের দ্রুত সুস্থতা কামনা করে তাদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এছাড়া সাম্প্রতিক সব দুর্ঘটনার কারণ দ্রুত তদন্ত করে বের করারও নির্দেশ দিয়েছেন তিনি। নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয় বিবৃতিতে। ঈদ উচ্ছ্বাসে বাড়ি ফেরার খবর এবার। ঈদের ছুটিতে আজও ঢাকা ছেড়েছেন ঘরমুখ মানুষ। যারা নানা কাজে ঈদের আগে বাড়ি যেতে পারেননি, তারা প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে ছুটেছেন। ভোর থেকে রাজধানীর বাস টার্মিনালগুলোতে ছিল যাত্রীদের ভিড়, কমতি ছিল না কমলাপুর রেল স্টেশনেও। সকাল থেকে পূর্ণ যাত্রী নিয়েই ছেড়ে গিয়েছে ট্রেনগুলো। কে বলবে এটি ঈদের পরের দিনের চিত্র? ঠিক যেন ঈদের আগের ঘরে ফেরা মানুষের ঢল। কারো পরিবারে গেছেন আগে, কেউ যাচ্ছেন সপরিবারে। কেউ ঝামেলাহীন যাত্রার অপেক্ষা, কেউ জীবন জীবিকার ডালা পড়েন, কেউ বা আবার সাধ আর সাধ্যের অসমদয় রথে ঈদের আগে যেতে পারেননি নাড়িপোতা নেড়ে। ভেবেছেন ঈদের পর অনেকটা স্বস্তি আর নিরাপদে যাবেন বাড়িতে, কিন্তু বাস টার্মিনালে গিয়ে পড়েছেন মধুর যন্ত্রণায়। ভাবছিলাম ভিড় কম হবে, বাচ্চা নিয়ে যাব, এখন দেখি তো আরো কষ্ট বেশি হচ্ছে। মানে আমরা ঈদটা ঢাকায় করে যাব, কারণ হচ্ছে ভিড়টা কম হওয়ার পরে, কিন্তু এই প্রথম এসে দেখি যে পুরো উল্টো চিত্র। বিয়ের পর প্রথম ঈদ,
তো এখন এত বেশি ভিড় দেখে আসলে একটু অবাক হয়েছি। যাত্রীচাপ থাকলেও স্বস্তি ছিল সড়ক পথে। যানজট, বাড়তি ভাড়ার অভিযোগ অনুযোগ ছিল না ঈদ পরবর্তী যাত্রায়। ঢাকা ময়মনসিংহ ইউনাইটেড শুধু একমাত্র ভাড়া কম নেয়। এটা ঈদের সময় বেশি রাখে না, এমনও বেশি রাখে না। আজকে থেকে ছুটি পেলাম, যে কারণে আজকে থেকে যাওয়ার, আর ঈদের আগে অনেক ভিড় ভাট্টা থাকে। তো শ্বশুর বাড়িতে যেহেতু ঈদ করা হয়, তো বাপের বাড়িতে যেতেই হবে, তো ঈদের পরের দিন এই জন্য যাচ্ছি। কমলাপুর রেল স্টেশনের চিত্রটাও কোনো অংশে কম নয়। মানুষের যেন স্রোত নামে স্টেশনে। কেউ যাচ্ছেন নিজের ঘরে প্রিয়জনের সঙ্গে বিলম্ব ঈদ আনন্দ উপভোগ করতে, কেউ বা আবার সন্তানের স্কুল ছুটির সময়টা কাজে লাগাতে যাচ্ছেন বেড়াতে। বাচ্চা কাচ্চারা ছুটি পাইছে, তো মানে সবার সাথে ঈদ করার ইচ্ছা ছিল, কিন্তু যাইতে পারি নাই। এখন দেখা গেছে বাচ্চাদের ছুটি যেহেতু আছে, গ্রামে যাচ্ছি অনেকদিন পরে, সবাইকে নিয়ে একসাথে কিছু সময় স্পেন্ড করবো, এটা নিয়ে অনেক এক্সাইটেড আর কি। আমরা ঢাকায় ঈদ করি, তো বেড়াতে যাচ্ছি। নির্ধারিত সময়ের 1 ঘন্টা আগে আসছি যে স্ট্যান্ডিং টিকিট নেওয়ার জন্য, 2 ঘন্টা পূর্বে থেকে দেয়। তো ওনাদের টিকিট দেয়ারই নিয়ম নাই। কমলাপুর থেকে কয়েকটি ট্রেন বিলম্ব ছাড়লেও ট্রেন যাত্রা নিয়ে বড় কোনো অভিযোগ ছিল না যাত্রীদের। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। বিএনপির মধ্যেই অনেকে রাষ্ট্রপতি হবার মতন যোগ্য লোক আছে, তাই বর্তমান রাষ্ট্রপতি থেকে জাতিকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা এবং জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। সকালে সিলেট সার্কিট হাউসে গণমাধ্যম কর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এই সময় ডক্টর শফিকুর রহমান বলেন, জুলাই সনদ বাস্তবায়নে সংসদ এবং মাঠে উভয় জায়গাতেই সরকারকে চাপ প্রয়োগ করবে জামায়াত। আরও বলেন, ফ্যাসিবাদ বিদায় নেয়নি, বরং তাদের একটি স্টেক হোল্ডার বিদায় নিয়েছে। এখনও দেশে ফ্যাসিবাদের ছায়া রয়ে গেছে। এ সময় জনগণের রায় মেনে নিয়ে সরকারি দলকে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের আহ্বান জানান তিনি। দেশবাসী এবং বিশেষ করে আমাদের যুবক দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারি। আপনারা দোয়া করুন। সরকারি দলকে অনুরোধ করব যে জাতিকে মুক্তি দেওয়া হোক এই জায়গায়। আপনারা যেভাবে চাইবেন সেভাবেই তো প্রেসিডেন্ট হবে, যেহেতু আপনারা সংখ্যাগরিষ্ঠ। আমরা বিশ্বাস করি আপনাদের দলের ভিতরে এবং আপনাদের শুভাকাঙ্ক্ষী মহলে এদেশের প্রেসিডেন্টের এই মর্যাদাপূর্ণ দায়িত্বে বসার জন্য যথেষ্ট লোক আছে, আমরা বিশ্বাস করি। আমরা আশা করব যে জাতির এই একাত্মতা উপলব্ধি করে সেই রকম সাড়া দেবেন ইনশাআল্লাহ। এখনও প্রতিনিয়ত প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিএনপি সরকারের বিরুদ্ধে মিথ্যাচার আর বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। দুপুরে রাজধানী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। জানান, অন্যায় সমালোচনা করলেও কেউ রাষ্ট্রীয় হয়রানির শিকার হয়নি। রিজভী বলেন, ফ্যাসিবাদ কায়েমের ইতিহাস নেই, বরং ফ্যাসিবাদ থেকে উত্তরণের ইতিহাস বিএনপির। জানান, একদিনে সামাজিক অন্যায় দূরীভূত করা সম্ভব নয়, তবে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ সময় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা, কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, শ্রদ্ধা নিবেদন সহ বিএনপির 2 দিনের কর্মসূচি ঘোষণা করেন রিজভী আহমেদ। যে নতুন গণতন্ত্রের পথ চলা, সেই পথ চলাকে আরও দ্রুত করার জন্য সবাইকে সহযোগিতা করতে হবে। কিন্তু অবান্তর কথা বলে, মিথ্যা কলঙ্ক আরোপ করে, মিথ্যাচার করে জনমনে বিভ্রান্ত তৈরি করলে এতে কোনো লাভ হয় না। আমরা গত নির্বাচনেও সেটা দেখেছি। ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদি ছিলেন জঙ্গি, তার হত্যাকাণ্ড বিএনপি জামায়াতের চাল। গণমাধ্যমের কাছে এমন মন্তব্য করেছেন হাদি হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম। রোববার এই হত্যাকাণ্ডের 2 সন্দেহভাজন আলমগীর হোসেন এবং ফয়সাল করিমকে আদালতে তোলা হয়। সেখান থেকে বের হওয়ার সময় এমন মন্তব্য করেন অভিযুক্তরা। এ সময় তাদের আবারও 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন আদালত। 14 দিনের পুলিশি রিমান্ড শেষে রোববার সকালে হাদি হত্যাকাণ্ডের প্রধান 2 সন্দেহভাজন আলমগীর হোসেন এবং ফয়সাল করিমকে নেওয়া হয় আদালতে। উত্তর 24 পরগনা জেলার বিধাননগর মহকুমা আদালতে তোলা হয় তাদের। আদালত থেকে বের হওয়ার সময় অন্যতম অভিযুক্ত ফয়সাল দাবি করেন তাকে ফাঁসানো হচ্ছে। ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদিকে জঙ্গি হিসেবে আখ্যা দেন তিনি। বলেন, এই হত্যাকাণ্ড বিএনপি জামাতের চাল। জামাত বিএনপির একটা চাল হতে পারে। এটা তো আমি জানি না, অ্যাকচুয়ালি আমি জানি না। এই যে আপনারা যে হাদি করছেন, বাংলাদেশের মানুষ হাদি করতেছে, হাদি তো অ্যাকচুয়ালি একটা জামাতের জঙ্গি।
প্রধান দুই অভিযুক্ত আলমগীর হোসেন এবং ফয়সাল করিমকে আবারও 14 দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত। হেফাজতে থাকাকালীন জাতীয় গোয়েন্দা সংস্থা এনআইএ এর জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি চায় পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স, যাতে সম্মতি দেন আদালত। এই দুই অভিযুক্তের বিরুদ্ধে আগেই ফরেনার্স আইনে মামলা দায়ের করা ছিল। রোববার নতুন করে অন্য একটি মামলায় আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন আইন বা ইউপি আইনের 16 এবং 18 ধারায় মামলা দায়ের করা হয়। গত 8 মার্চ ফয়সাল ও আলমগীরকে বাংলাদেশ সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকা থেকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স। তারা দুজন অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে পশ্চিমবঙ্গের বনগাঁয় আত্মগোপন করেছিলেন। সুযোগ বুঝে আবারও তারা বাংলাদেশের প্রবেশের অপেক্ষায় ছিল বলে জানায় এসটিএফ। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। বাংলাদেশ ভারত সম্পর্ক আর আগের মতো একমুখী হবে না বলে মনে করছেন দুদেশের বিশ্লেষকরা। তাদের মূল্যায়ন 5 আগস্ট 2024 পরবর্তী ঢাকা দিল্লি সম্পর্কের টানাপোড়েন থেকে পরিষ্কার বার্তা পেয়েছেন নীতি নির্ধারকরা। তাই পারস্পরিক সম্মান, আস্থার সমতার উপর ভর করেই আগামীতে এই সম্পর্ক এগোবে বলে ধারণা তাদের। এমনকি দিল্লিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থানের বিষয়টি একদিকে রেখেও ব্যবসা, বাণিজ্য, কূটনীতি এগোবে বলে ধারণা তাদের। বলছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে শীর্ষ নেতাদের সফরে নতুন গতি পাবে এই সম্পর্ক। মাহফুজ মিশুর রিপোর্ট। 5 আগস্ট 2024 শিক্ষার্থী জনতার অভ্যুত্থানে দেশ ছাড়েন সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকে দিল্লিতেই তার অবস্থান। অন্তর্বর্তী সরকারের মেয়াদেই একটি মামলায় দণ্ডপ্রাপ্ত হন সাবেক প্রধানমন্ত্রী। With only one sentence, that is sentence of death. তার আগে ও পরে একাধিকবার শেখ হাসিনাকে ফেরত চাইলেও চিঠির জবাবই দেয়নি দিল্লি। প্রশ্ন হলো, নির্বাচিত সরকারের সময় ঢাকা দিল্লি সম্পর্ক স্বাভাবিক করতে শেখ হাসিনার ভারতে অবস্থান কোনো বাধা হবে কিনা। এখন পার্লামেন্টে জামাতে ইসলামী আছেন, এনসিপি আছেন, ফলে সেই হিসেবে এই বিষয়টা আলোচনার মধ্যে বরাবরই থাকবে। এটাকে বাইপাস করে যে ট্রেড, ইনভেস্টমেন্ট বা অন্যান্য যে বিষয়াদিগুলি আছে সেইগুলিকে সুরাহা করা। এক্সট্রাডিশন নিয়ে ধরে যদি দু দেশ আটকে যায়, আমার মনে হয় দু লিডার আটকাবে না, কারণ তারা অনেক বোঝেন এটার উপরে ফোকাস করে এটার ধরে আটকে রাখবেন না। এটা ডক্টর ইউনূসের সময় অনেক চেষ্টা করেও ঢাকা দিল্লি ওয়ার্কিং রিলেশন স্থাপন করা যায়নি। নির্বাচিত সরকার আসলে সম্পর্ক স্বাভাবিক হবে, সে সময় দিল্লির এমন বার্তা এখন অনেকটাই বাস্তবতা। বাংলাদেশ ফার্স্ট, সেইখানে আপনার এটা কিন্তু খুব সভরেন্টি ড্রিভেন, ন্যাশনাল ইন্টারেস্ট ড্রিভেন, ন্যাশনাল সিকিউরিটি ড্রিভেন। অতীতে যেরকম ভিসা বন্ধ করে দেওয়া বা এই ধরনের বিষয়গুলি দুই দেশের মধ্যে ঘটেছে, সেই ধরনের বিষয়গুলি যাতে পুনরাবৃত্তি না ঘটে। সুতরাং বাংলাদেশের সকল পলিটিক্যাল পার্টি যেরকম একটা কনসেনসাস থাকা উচিত, এবং ভারতের দিক থেকেও আসলে বাংলাদেশকে কোনো পার্টিকুলার পলিটিক্যাল পার্টির দিক থেকে না দেখে সাধারণ মানুষের দিক থেকে দেখাটা তাদের জন্য মঙ্গল। আর বাংলাদেশ যেই দেশের কাছ থেকে যেটা পাবে সেইভাবে তারা এগোবে। তার মধ্যে ইউএসএও থাকবে, চীনও থাকবে, ইন্ডিয়াও থাকবে। আর বারবার আমরা এটাও শুনেছি তারেক রহমানের কাছ থেকে বা অলসো অপোজিশনের মেম্বারদের কাছ থেকে, দ্যাট ইন্ডিয়া তাদের কাছে একটা ইম্পর্টেন্ট নেবার। সেই জায়গাটা ওরা কখনোই হালকা করে ধরেনি। অভিযোগ, ঢাকা দিল্লি বন্ধুত্বের চেয়ে একটা সময় পর্যন্ত ভারতের আধিপত্য বা দাদাগিরি বেশি সক্রিয় ছিল। গত 1.5 বছরের বাস্তবতায় সেটি আর কাজ করবে না বলেও ধারণা বিশ্লেষকদের। আগে একটা পারসেপশন ছিল না যে ইন্ডিয়া অনেক কিছু পেয়ে যাচ্ছে বাংলাদেশের কাছে, বাংলাদেশ কিছু পাচ্ছে না, সেই ব্যাপারটা এখন আর হবে না। এখন যেটা হবে, বাংলাদেশ যেই স্টেপগুলো নেবেন আমাদের সাথে বাইল্যাটারালি, সেইগুলোতে বাংলাদেশের কোথায় তারা কিভাবে সেখান থেকে উপকারিতা পাচ্ছে সেটা দেখবে। তো ভারতও যেটা করবে, যে যেটাখানে ভারতের সুবিধে সুযোগ হচ্ছে সেই জায়গাটা করবে। এখনকার এই বাইল্যাটারালটা যেটা শুরু হবে সেটা কিন্তু অনেক স্টেবল হবে, সাস্টেনেবল হবে। ভবিষ্যতের দিকে যদি আমি তাকাই, দুই দেশের রিলেশনশিপটা স্থিতিশীল থাকবে। বাংলাদেশের সরকার কিন্তু পাবলিক সাপোর্টেড সরকার, এবং এই যে অ্যাবসলিউট মেজরিটি নিয়ে পার্লামেন্টে আসা মানে হলো সাধারণ মানুষ কিন্তু নিশ্চিতভাবে হিসাব নিকাশ করবে যে বাংলাদেশ কতটুকু পাচ্ছে কি পাচ্ছে না। সেটা শুধুমাত্র ভারত কেন্দ্রিক না। প্রত্যাশা, গঙ্গা চুক্তি নবায়ন, তিস্তা সমস্যার সমাধান ও সীমান্তে মানুষ হত্যার মতো ঝুলে থাকা ইস্যু সমাধানে এবার আন্তরিক হবেন দুপক্ষই। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে মিথ্যা গেজেট প্রকাশ এবং প্রতিমন্ত্রী পরিচয় দিয়ে দুদক, বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে চিঠি দিয়ে প্রতারণার অভিযোগে আরিফ মাইনুদ্দিন নামের একজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। রোববার দুপুরে অভিযুক্ত আরিফ মাইনুদ্দিনকে কক্সবাজার থেকে গ্রেপ্তারের পর এই তথ্য জানান ডিবি প্রধান শফিকুল ইসলাম। বলেন, গেজেট প্রকাশের পর উপদেষ্টা পরিচয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে চিঠি পাঠান প্রতারক আরিফ মাইনুদ্দিন। তৈরি করেছেন ভুয়া ভিজিটিং কার্ড, সিল। এছাড়া গ্রেপ্তার আরিফ মাইনুদ্দিনের নামে ব্যবহৃত ডক্টরেট ডিগ্রি এবং চৌধুরী পদবীও মিথ্যে বলে জানান ডিবি প্রধান। বলেন, নিজেকে গুম কল্যাণ ট্রাস্টের সচিব পরিচয় দিয়েও বিভিন্ন ব্যক্তির কাছে চিঠি পাঠিয়েছেন গ্রেপ্তার হওয়া আরিফ। এর আগেও এমন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। তার নামে আছে একাধিক মামলা। প্রাথমিকভাবে যাচাই বাছাই করে আমরা অসংখ্য প্রতারণা নাড়িয়ে পেয়েছি। তাকে আমরা আটক করে নিয়ে এসেছি। এখন জিজ্ঞাসাবাদে তাকে আমরা এইসব তথ্য পাচ্ছি, তাকে আরও জিজ্ঞাসাবাদের তাকে আইনের আওতায় নেওয়া হবো। আমি আপনাদের প্রিন্ট মিডিয়া এবং এরকম প্রতারণার হাত থেকে আপনারা জনগণকে সচেতন করবো, জনগণ যেন এরকম প্রতারিত না হয়। এর সাথে শেষ করছি আমাদের আজকের সব খবরের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে। ঈদ মোবারক।